কি ব্যাপার কি মহারানী, তোমাকে আর চিন্তিত দেখাচ্ছে কেন? আর বারবার মনে হচ্ছে পথের দিকে উকি ঝুঁকি মারছো। কি হয়েছে কি? মন্ত্রী মশাই, জলদি করুন, মনে হচ্ছে এদিকে কেউ আসছে। এদিকে কেউ চলে এলে আমরা সকলেই কিন্তু ধরা পড়ে যাব। রাজকন্যা, আপনারা এসব বিষয় না হয় রাজপ্রাসাদে ফিরে গিয়ে কথা বলবেন। এখন আমাদের ভাবতে হবে কি করে আমরা আমাদের বিপদ থেকে রক্ষা পাবো, নইলে যে আজকে রাতটা জঙ্গলেই কাটিয়ে দিতে হবে। বলো কি, সেই সকালে রাজকাজে রাজপ্রাসাদে গিয়েছে আর এখনো ফেরেনি? এত কি কাজ করাচ্ছে মহারাজ আমাদের চন্দনকে দিয়ে, বলো তো? এ কি মন্ত্রী মশাই আর মন্ত্রীবধূ ললনা, তোমরা এই সময়ে এখানে কি করছো? এই দেখুন সারথি, আমি এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছি, আর কোনো ভয় নেই। এই আগুন দেখতে পেলে এখানে কোনো জন্তু জানোয়ার আসবে না। আমি ব্যবস্থা করতে বলেছি, তোমায় করতেই হবে। আমি রাজকন্যা, আমার আদেশ অমান্য করার দুঃসাহস তোমার নেই চন্দন। আমি আপনার আদেশ অমান্য করছি না রাজকন্যা, কিন্তু এই গভীর রাতে জঙ্গলের ভেতরে জলের সন্ধান করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে আপনি যখন জেদ ধরেছেন, আমি দেখছি আশেপাশে কোনো পাহাড়ি ঝর্ণা বা জলাশয় পাওয়া যায় কি না। সারথি, তুমি এখানে আগুনের পাশে রাজকন্যার খেয়াল রাখো। আমি হ্রদ থেকে একটা পাত্র নিয়ে জলের খোঁজে যাচ্ছি। কিন্তু চন্দন ভাই, এত রাতে তুমি একা এই গহীন জঙ্গলে যাবে? যদি কোনো হিংস্র প্রাণী তোমার উপর হামলা করে বসে, তার চেয়ে বরং রাজকন্যা আজকে রাতটা এভাবেই মানিয়ে নি। সারথি, তুমি আমাকে মানিয়ে নিতে বলার কে? চন্দনকে আমি আদেশ করেছি, সে যাবে মানে যাবেই জল আনতে। সারথি, তুমি একদম চিন্তা করো না। আমি গ্রামের ছেলে, বন জঙ্গল আমার খুব চেনা। আমি ঠিক সাবধানে জল নিয়ে ফিরে আসব। আপনি এখানে বসুন রাজকন্যা। চন্দন জলের পাত্র হাতে নিয়ে অন্ধকারের মধ্যে চলে যায়। আগুনের পাশে বসে রাজকন্যা সারথি অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর রাজকন্যার মনে এক অদ্ভুত ভয় আর অপরাধবোধ কাজ করতে শুরু করে। সারথি, চন্দন তো এখনো ফিরে এলো না। এতক্ষণ তো লাগার কথা নয়। আমি তো আগেই বলেছিলাম রাজকন্যা, এই জঙ্গলে রাতের বেলায় একা চলাফেরা করা বিপদের কাজ। চন্দনদা আপনার জেদ মেটানোর জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে গেল। বিধাতা না করুক, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, আমি মহারাজকে কি জবাব দেব? তুমি এত অমঙ্গলজনক কথা কেন বলছো সারথি? চন্দনের কিচ্ছু হবে না, সে তো একজন বীর। সে ঠিক জল নিয়ে ফিরে আসবে। তুমি বরং একটু উঁচু গলায় তাকে ডাক দাও না। চন্দনদা, 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 ও চন্দনদা, কোথায় তুমি? চারদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাজকন্যা এবার সত্যিই ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে তার অহেতুক জেদের কারণেই হয়তো চন্দন আজ বিপদে পড়তে পারে। না না, এভাবে চুপচাপ বসে থাকা যায় না। আমাকে দেখতে হবে চন্দন কোথায় গেল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ফুঁড়ে জলের পাত্র হাতে চন্দন চলে আসে। আমি চলে এসেছি রাজকন্যা। এই নিন আপনার মুখ ধোয়ার জন্য পর্যাপ্ত জল। কাছেই একটা ছোট ঝর্ণা ছিল, সেখান থেকে নিয়ে এলাম। রাজকন্যা চন্দনকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মুখে তার সেই অহংকার বজায় থাকে। এতক্ষণ সময় লাগে একটু সামান্য জল আনতে? আমি তো ভেবেছিলাম তুমি ভয়ে পালিয়ে গিয়েছো। দাও দাও, পাত্রটা আমাকে দাও তো। সামান্য জল আনতে সময় লাগে না রাজকন্যা, কিন্তু অন্ধকারে পথ চিনে ফিরে আসতে সময় লাগে। আপনি মুখ ধুয়ে নিন, তারপর রথের ভিতরে গিয়ে বিশ্রাম করুন। রাত অনেক হয়েছে। এরপর রাজকন্যা সেই জলের পাত্রটা রেখে সে আগুনের পাশে এসে দাঁড়ায়। রথের ভেতরে না গিয়ে সে আগুনের উত্তাপ নিতে থাকে। চন্দন, তুমি কি সারা রাত এভাবেই জেগে থাকবে? হ্যাঁ রাজকন্যা, আপনি ঘুমান। আপনার প্রাণ রক্ষা করার দায়িত্ব যখন আমার, তখন আমার তো জেগে থাকতেই হবে। একজন রক্ষক কখনো নিজের দায়িত্ব পালন করার সময় ঘুমায় না। তুমি বেশ নীতিবান কথা বলো রাখাল বালক, তবে এই নীতি কথা দিয়ে তো আর জীবন চলে না, তাই না? তোমার এই সততা একদিন তোমাকে বিপদে ফেলবে, দেখো। সততা কখনো মানুষকে বিপদে ফেলায় না রাজকন্যা, হয়তো সাময়িক পরীক্ষার মুখে দাঁড় করায়, কিন্তু অসততা মানুষকে চিরতরে ধ্বংস করে দেয়। আমার বাবা সৎ ছিলেন,
আর আমি জানি একদিন তার সেই সততার প্রমাণ আমি সবার সামনে তুলে ধরবো। তোমার বাবার কথা বলছো? প্রাক্তন রাজরক্ষক বিজন, কিন্তু তিনি তো রাজকোষ থেকে সম্পদ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। এটা মিথ্যা রাজকন্যা, আমার বাবাকে ভাসানো হয়েছিল আর আমি সেই চক্রান্তকারীদের মুখোশ টেনে ছিঁড়ব বলেই আজ রাজপ্রাসাদে প্রবেশ করেছি। আপনার প্রাণরক্ষক হওয়াটা আমার কাছে যেমন সম্মানের, তেমনি আমার বাবার নির্দোষ প্রমাণ করাও একটা পথ বটে। রাজকন্যা চন্দনের চোখের দিকে তাকিয়ে থাকে। আগুনের আলোয় চন্দনের মুখের দৃঢ়তা আর চোখের তেজ দেখে রাজকন্যার মনের ভেতরের কঠিন পাথর যেন একটু একটু করে গলতে শুরু করে। সে আর কোনো কথা না বাড়িয়ে নীরবে আগুনের দিকে তাকিয়ে থাকে। ওদিকে রাজপ্রাসাদে রাজামশাই ভীষণ চিন্তিত। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, রাজকন্যা তো এখনো ফিরে এলো না, রাত তো অনেক হলো, আমার এখন বড্ড চিন্তা হচ্ছে। মহারাজ, আমাকে ক্ষমা করবেন একটা রুড়ো কথা বলার জন্য। আমি আগেই আপনাকে সাবধান করেছিলাম ওই চন্দনকে রাজকন্যার প্রাণরক্ষক হিসাবে নিয়োগ না করার জন্য। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই? চন্দনের সাথে রাজকন্যার দেরি হওয়ার কি সম্পর্ক আছে? রানীমা, ওই চন্দন একজন সামান্য গ্রামের রাখাল। রাজকন্যার মতো মহামূল্যবান রত্নকে একা পেয়ে তার মনে কোনো লোভ জন্মায়নি তো। সে হয়তো রাজকন্যাকে নিয়ে পালিয়েছে মুক্তিপণের আশায়, নয়তো এতক্ষণে তাদের ফিরে আসার কথা ছিল। মন্ত্রী মশাই, আপনার জিহ্বায় লাগাম দিন। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? চন্দন আমার রাজকন্যার প্রাণ বাঁচিয়েছে, সে এমন নীচ কাজ কখনো করতেই পারে না। মহারাজ, মানুষের মন বুঝতে সময় লাগে, আর ছোট জাতের মানুষদের লোভ খুব সহজেই জেগে ওঠে। আপনি চাইলে আমি এক্ষুনি আমার গুপ্তচরদের পাঠাতে পারি তাদের তল্লাশি করার জন্য। মহারাজ, আমার বড্ড ভয় করছে মহারাজ। যদি মন্ত্রী মশাইয়ের কথা সত্যি হয়, যদি আমার চন্দ্রমুখীর কোনো ক্ষতি হয়ে যায়। তুমি শান্ত হও রানী। মন্ত্রী মশাই, আপনি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। যদি সকালের মধ্যে তারা ফিরে না আসে, তবে আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে রাজকন্যাকে খুঁজে বের করবেন। তার আগে চন্দনের নামে কোনো অপবাদ আমি শুনতে চাই না। যথাজ্ঞা মহারাজ, আমি সকালের অপেক্ষাতেই রইলাম। মন্ত্রী মনে মনে ভীষণ খুশি হয়। সে ভাবে চন্দন যদি রাজকন্যাকে নিয়ে আর ফিরে না আসে, তবে তার পথের সব থেকে বড় কাঁটা এমনিতেই সরে যাবে। আর যদি ফিরেও আসে, তবে দেরি করার অপরাধে রাজামশাই নিশ্চয়ই চন্দনকে কঠিন শাস্তি দেবে। সকালবেলা চন্দনের গ্রাম। ও ঠাকুরপো, চন্দন তো সারা রাত বাড়িতে ফিরল না গো। আমার বুকটা যে পেটে যাচ্ছে। ছেলেটা আবার কোথায় আছে, কেমন আছে, কে জানে। বৌদি, তুমি এত উতলা হচ্ছ কেন? রাজবাড়ির কাজ কি আর গ্রামের কাজের মতো সহজ নাকি? রাজা মশাই হয়তো কোনো জরুরি কাজে আটকে রেখেছে তাকে। না ঠাকুরপো না, আমার মন যে মানছে না। রাজকন্যার সাথে রাজ্য ভ্রমণে গিয়েছে সে। যদি কোনো বিপদ হয়ে থাকে, আমি আজই রাজপ্রাসাদে যাব আমার ছেলের খোঁজ নিতে। বৌদি, তুমি শুধু শুধু বাড়াবাড়ি করছো গো। রাজপ্রাসাদে তোমার মতো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তুমি গেলে উল্টো চন্দনের সম্মান নষ্ট হবে। মাতা ঠিকই বলেছে জেঠিমা, তুমি কেঁদো না গো, চন্দনটা ঠিক ফিরে আসবে। চুমকি মনে মনে খুশি হয় যে চন্দন আজ বাড়িতে নেই। চন্দন বাড়িতে থাকলে আজ হয়তো তার বাবা আবার তাকে বিয়ের ব্যাপারে জোরাজুরি করত। তুমি এক কাজ করো বৌদি, আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করো। যদি চন্দন না ফেরে, তবে আমি নিজে রাজপ্রাসাদের সামনে গিয়ে খবর নিয়ে আসবো। ঠিক আছে ঠাকুরপো, আমি পথে বসে রইলাম। সকালবেলা সূর্যের আলো ফোটার সাথে সাথে চন্দন আর সারথি দুজনে মিলে সেই রথের চাকা সেই গর্ত থেকে উপরে তুলে ফেলে। যাক বাবা, শেষমেশ উদ্ধার পাওয়া গেল। চন্দনদা, তোমার মাথায় অনেক বুদ্ধি। তুমি না থাকলে আজ এই রথ তোলা সম্ভব হতো না।
রাজকন্যা রথের ভেতর থেকে সব কিছু দেখছিল। চন্দনের গায়ে ধুলোবালি মেখে একেবারে একাকার, তবুও তার মুখে একটা জয়ের হাসি। সে অনেক কষ্ট করে, অনেক বুদ্ধি খাটিয়ে সেই রথের চাকাটি গর্ত থেকে তুলে সাহসিকতা দেখায়। মনে মনে রাজকন্যা তার সাহসিকতার বুদ্ধির তারিফ করে। সত্যি চন্দন, তোমার বুদ্ধির তারিফ না করেই পারছি না। সারথি, তুমি রথটা প্রস্তুত করো, আমি হাত মুখটা ধুয়ে আসছি। চন্দন একটু দূরে যায় হাত মুখ ধোয়ার জন্য। তখনই একটা চকচকে জিনিসের দিকে তার নজর পড়ে। সে সেই জিনিসটা তুলে নেয়। জিনিসটা একটা স্বর্ণ মুদ্রা, যার গায়ে চন্দননগর রাজপরিবারের বিশেষ মোহর আঁকা। কি এই স্বর্ণ মুদ্রা তো সাধারণ স্বর্ণ মুদ্রা নয়, এটা রাজকোষাগারের সম্পদ। কিন্তু এই গহীন জঙ্গলের পথে এই মুদ্রা কিভাবে এলো? এরপর চন্দন আশেপাশের মাটির দিকে খেয়াল করে, আর সেখানে ভারী কোনো বস্তার দাগ এবং ঘোড়ার খুরের ছাপ রয়েছে, যা রাজরথের ঘোড়ার খুরের ছাপের চেয়ে আলাদা। ছাপগুলো জঙ্গলের ভেতরে একটা সরু পথ দিয়ে বন্দরের দিকে চলে গেছে। তার মানে এই পথ দিয়েই রাজকোষাগারের সম্পদ পাচার করা হচ্ছে। কাল রাতের মন্ত্রীমশাই আর ললনা রাজকোষাগারের সামনে কি করছিল আমি বুঝতে পেরেছি। তারা পাহারা দিচ্ছিল না। তার মানে এই পথ দিয়ে রাজকোষাগারের সম্পদ পাচার করা হচ্ছে। মা আমাকে ঠিকই বলেছিল, মন্ত্রীমশাই আর ললনা রাজকোষাগারের সব সম্পদ এই পথ দিয়েই পাচার করছে। আর আমি রাজপ্রাসাদে ঢোকার পরপরই সবসময় খেয়াল করে দেখেছি ললনা আর মন্ত্রীমশাই রাতের বেলায় রাজকোষাগারের সামনে পায়চারি করতে থাকে। আমি বুঝতে পেরেছি এটা ওই মন্ত্রীমশাই আর ললনার কাজ। আর এই মুদ্রাটা পাচারকারীদের হাত থেকে এখানে পড়ে গেছে। আমাকে এটা সাবধানে লুকিয়ে রাখতে হবে। সঠিক সময়ে এটাই হবে আমার বাবার নির্দোষ প্রমাণ করার সবচেয়ে বড় হাতিয়ার। চন্দন সে মুদ্রাটিকে সযত্নে লুকিয়ে রাখে। চলুন রাজকন্যা, রথ প্রস্তুত। আমাদের আর দেরি করা উচিত নয়। মহারাজা রানীমা নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। হ্যাঁ হ্যাঁ, চলো। রাজরথ রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাজপ্রাসাদের প্রধান ফটক। রাজরথ এসে থামতেই প্রাসাদের প্রহরীরা শোরগোল ফেলে দেয়। খবর পেয়ে রাজা, রানী, মন্ত্রী আর ললনা ছুটে চলে আসে। আমার মেয়ে চন্দ্রমুখী, তুই এসেছিস মা, তুই এসেছিস, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি মাতা, তোমরা অযথাই চিন্তা করছিলে। কি হয়েছিল রাজকন্যা? তোমাদের এত দেরি হলো কেন? সারা রাত তোমরা কোথায় ছিলে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম এই চন্দনের মতলব ভালো নয়। সে নিশ্চয়ই রাজকন্যাকে কোনো গোপন ডেরায় আটকে রেখেছিল। দেখুন ওর গায়ে কত ধুলোবালি। সে নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল রাতে। প্রহরীরা এই বিশ্বাসঘাতক চন্দনকে বন্দি করো। থামুন, কেউ চন্দনকে স্পর্শ করবেন না। রাজকন্যার এমন রুদ্রমূর্তি দেখে প্রহরীরা থমকে দাঁড়ায়। মন্ত্রী, ললনা থেকে শুরু করে রাজা আর রানী সবাই অবাক হয়ে রাজকন্যার দিকে তাকিয়ে থাকে। যে রাজকন্যা চন্দনকে দু চোখে দেখতে পারতো না, সে আর সবার সামনে চন্দনকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছে। এসব তুমি কি বলছো রাজকন্যা? চন্দন যদি দোষ করে থাকে তবে তাকে তো শাস্তি পেতেই হবে। চন্দন কোনো দোষ করেনি পিতামশাই, বরং সে যদি না থাকতো তবে আজ হয়তো আপনার রাজকন্যা জ্যান্ত ফিরে আসতে পারতো না। কি বলছিস কি তুই এসব? কি হয়েছিল কাল রাতে? কাল সন্ধ্যায় ফেরার পথে গহীন জঙ্গলে আমাদের রথের চাকা একটা বিশাল গর্তে আটকে যায় মা। সারথি আর চন্দন মিলে অনেক চেষ্টার পরও অন্ধকারে সেটা তুলতে পারেনি। তাই বাধ্য হয়ে আমাদের জঙ্গলে রাতটা কাটাতে হয়েছে। আর সেই রাতের অন্ধকারে চন্দন নিজের প্রাণে ঝুঁকি নিয়ে আমার জন্য খাবার আর জলের ব্যবস্থা করেছে। সারা রাত আগুনের পাশে জেগে বসে আমাকে পাহারা দিয়েছে, যাতে আমাকে কোনো বন্য জন্তু জানোয়ার আঘাত বা আক্রমণ না করতে পারে। আর আজ সকালে চন্দন নিজের বুদ্ধি আর গায়ের শক্তি খাটিয়ে সেই চাকা গর্ত থেকে তুলে আমাদের নিরাপদে এখানে ফিরিয়ে এনেছে। আর তোমরা তাকে শাস্তি দিতে চাইছো? ছি ছি বাবা, ছি। এসব কি সত্যি সারথি? হ্যাঁ মহারাজ, রাজকন্যা একদম সত্য কথা বলেছেন। চন্দনদা না থাকলে আমরা আজ সকালে কিছুতেই রথ নিয়ে ফিরে আসতে পারতাম না।
শুনলেন তো মন্ত্রী মশাই, যাকে আপনি বিশ্বাসঘাতক বলেছেন সে আসলে আমার সত্যিকারের প্রাণ রক্ষক। আপনি না জেনে তাকে অপমান করেছেন, এর জন্য আপনার চন্দনের কাছে ক্ষমা চাওয়া উচিত। মন্ত্রী অপমানে আর রাগে লাল হয়ে যায়। সবার সামনে রাজকন্যার মুখে এমন কথা শুনে তার মাথা নিচু হয়ে আসে। মানে আমি তো আসলে রাজকন্যার সুরক্ষার কথা ভেবেই চিন্তিত ছিলাম। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমার ভুল হয়েছে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি এখন আসুন। চন্দন, তুমি সত্যিই প্রমাণ করেছো যে তুমি এই পদের যোগ্য। আমি তোমার কাজে অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ মহারাজ, কিন্তু আমার গায়ে অনেক ধুলাবালি। আমি এখন বাড়িতে যেতে চাই। আমার মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। অবশ্যই চন্দন, তুমি এখন বাড়ি যাও। কাল থেকে আবার তোমার দায়িত্বে যোগ দিও। চন্দন মাথা নিচু করে রাজাকে সম্মান জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাজকন্যা অপলক দৃষ্টিতে চন্দনের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতর চন্দনের প্রতি তৈরি হওয়া শ্রদ্ধাবোধ যেন এক অন্য রূপ নিতে শুরু করেছে। চুমকিদের বাড়ি। ঝন্টু চুপি চুপি চুমকিদের বাড়ির পেছনের বাগানে এসে দাঁড়ায়, আর চুমকিও সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে তার কাছে এসে হাজির হয়। ঝন্টুদা, তুমি এই ভর দুপুরে এখানে কি করছো? কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে গো। দেখুক সবাই, আমি আর এসব চুরি করে দেখা করতে পারবো না চুমকি। তোমার বাবা মাকে আজকেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তারা কি তোমার সাথে আমার বিয়ে দেবে নাকি ওই চন্দনের সাথে? আস্তে কথা বলো ঝন্টুদা, আমি তো তোমায় বলেই দিয়েছি আমি চন্দনদাকে বিয়ে করব না। বাবা মা জোর করলেও আমি কিছুতেই মানবো না। কিন্তু তোমার বাবা মা তো আমার বাবা মাকে সরাসরি হ্যাঁ বা না কিছুই বলছে না। এভাবে তো আর ঝুলে থাকা যায় না। আমি শুনেছি চন্দন নাকি আজ রাতে বাড়ি ফেরেনি। এই সুযোগে তুমি তোমার বাবাকে সব সত্যি খুলে বলো। বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি যে বাবাকে বড্ড ভয় পাই গো ঝন্টুদা, কিন্তু আজ আমি সাহস করে বাবাকে সব বলবো। তুমি একটু চিন্তা করো না। ঠিক সেই মুহূর্তে চন্দনও বাড়িতে চলে আসে। চন্দন, বাবা তুই ফিরে এসেছিস? চন্দন, তুই কোথায় ছিলি সারা রাত? আমার যে চিন্তায় চিন্তায় পাগলের মতো অবস্থা হয়েছিল। আমি ঠিক আছি মা, জঙ্গলে রাজরথ আটকে গিয়েছিল বলে ফিরতে পারিনি। তুমি কেঁদো না, দেখো আমি একদম সুস্থ আছি। যাক বাবা, ছেলেটা ফিরেছে তাহলে। আমি তো ভাবলাম রাজবাড়ির কাছ ছেড়ে পালিয়ে গেল বুঝি। তা চন্দন, রাজকন্যার প্রাণ রক্ষা করতে গিয়ে নিজের প্রাণটা তো হাতে নিয়ে ঘুরতে হচ্ছে দেখছি। এর সে বাড়ি থেকে আবার কাজকর্মগুলো দেখলে কি বেশি ক্ষতি হতো? কাকা, রাজবাড়ির কাজ আমার কাছে শুধু একটা কাজ নয়, এটা আমার বাবার সম্মান ফিরিয়ে আনা রাস্তা। আর আমি সেই রাস্তা থেকে কোনো দিনও সরব না। তোর ইচ্ছে তুই কর বাবা, কিন্তু চুমকির সাথে তোর বিয়ের ব্যাপারটা নিয়ে আমি কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী সপ্তাহে তোদের দুজনের বাগদান সম্পূর্ণ হবে। এটা আপনি কি বলছেন কাকা? আমি তো আগেই বলেছি চুমকিকে আমি বোনের চোখে দেখি। তার সাথে আমার বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব অসম্ভব আমি বুঝবো না। আমি এবারে কর্তা, আমার কথাই শেষ কথা। তুই রাজবাড়ি কাজ করার যেখানে কাজ করস না কেন, বিয়ে তোকে চুমকিকেই করতে হবে। আর আমি যদি এই বিয়েতে মত না দেই, তাহলে তুই আর তোর মা আজই আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই বাড়িতে তোদের কোনো স্থান হবে না। ঠাকুরপো, এইসব কি বলছো? আমরা কোথায় যাবো এই বাড়ি ছেড়ে? মা, তুমি শান্ত হও। কাকা, আপনি আমাকে হুমকি দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন চন্দন কারোর হুমকিতে মাথা নত করবে না। আমি এই বিয়ে করব না। তখনই চুমকিও সেখানে চলে আসে। বাবা, চন্দনদা ঠিকই বলেছে, এই বিয়ে হবে না। আমি চন্দনদাকে নয়, আমি ঝন্টুদাকে ভালোবাসি। চুমকির এই কথায় কাকা, কাকিমা এবং চন্দন সবাই অবাক হয়ে চুমকির দিকে তাকিয়ে থাকে। কি বলছিস কি তুই এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে চুমকি? তুই কি না ওই গুরু মশাইয়ের ছেলে ঝন্টুকে ভালোবাসিস? আর এই কথা তুই আজ আমার মুখের উপর বলছিস?
সাহস, তুই আমার মুখের উপর তর্ক করছিস? ছোট মুখে বড় কথা। ওই সন্তুর সাথে তুই কবে থেকে এসব শুরু করেছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এ কথা বলে চুমকির মা চুমকিকে আঘাত করার জন্য চেষ্টা করে। তখনই চন্দন সেখানে দাঁড়িয়ে পড়ে। থামুন কাকিমা, গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। চুমকি কোনো অন্যায় করেনি, সে নিজের পছন্দের কথা বলেছে আর সেটাই তার অধিকার। চন্দন, তুই আমার বউয়ের মুখের উপর কথা বলছিস? তুই ভুলে যাস না তুই কার বাড়িতে দাঁড়িয়ে আছিস। আমার দেওয়া অন্নে তোদের মা ছেলের পেট চলে, আর আজ তুই আমার মেয়ের পক্ষ নিয়ে আমার সাথে দাদাগিরি করছিস। আমি আপনার কোনো দয়াতে বেঁচে নেই কাকা, আমি নিজের পরিশ্রমের টাকাই খাই। আর চুমকির বিষয়ে আপনি যা সিদ্ধান্ত নিচ্ছিলেন সেটা পুরোপুরি একটা লোভের বর্ষপূর্তি হয়ে। আপনি চাইছিলেন আমাকে আর চুমকিকে বিয়ে দিয়ে এই বাড়িতে সারা জীবন আপনার কেনা গোলাম করে রাখতে, যাতে আমি রোজগার করে আনি আর আপনি বসে বসে খান। কিন্তু আপনার এই নোংরা স্বার্থের খেলায় আমি চুমকির জীবন নষ্ট হতে দেব না। একদম ঠিক বলেছিস বাবা চন্দন। ঠাকুরপো, তুমি এত নিচে নামতে পারো সেটা আমার জানা ছিল না। নিচের স্বার্থের জন্য ওর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছো। আর কাকা, তুমি যদি এসব না মানো তাহলে আমি এখনই গ্রামের লোকজন ডাকতে বাধ্য হব। তুই আমাকে গ্রামের মানুষে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না কাকা, সত্যি বলছি। চলো মা, আমরা এখনই আমাদের জিনিসপত্র গুছিয়ে নিই। এই লোভী লোকদের সাথে আমাদের আর এক মুহূর্ত থাকা প্রয়োজন নেই। চুমকি, তুই একদম কাঁদবি না। তোর দাদা যতদিন বেঁচে আছে তোর চোখের জল ফেলতে দেবে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।